শৈত্যপ্রবাহে উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রকোপ বেড়েছে, ঠান্ডা জনজীবন দুর্ভোগ। জানুয়ারির শুরুতে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস। বিমান তৈরির স্বপ্ন এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির শিক্ষার পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে গবেষণাকে, জানালেন উপাচার্য। আগামী বছরের জুনে এসএসসি ও জুলাইয়ে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা। ষষ্ঠ শ্রেণীতে সময় বাড়ল ভর্তির, বই বিতরণ বছরের প্রথম দিন থেকেই। অস্থিরতা কমেনি চালের বাজারের, এখনও তৎপর সিন্ডিকেট। নওগাঁয় ঋণের দায়ে মাঠেই ধান বিক্রি করে দিচ্ছেন কৃষক। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দিনরাতের বেশিরভাগ সময় এমনই কুয়াশাচ্ছন্ন দেশের বড় অংশ। প্রচণ্ড শীতে বিপর্যস্ত জনজীবন। দেশের বেশিরভাগ অঞ্চলে চলছে শৈত্যপ্রবাহ। এর মধ্যেই আবার কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের প্রকোপ, যাতে সবচেয়ে বিপাকে কর্মজীবী মানুষ। শীতের কাপড় পাই নেই, কেউ দেয়ও নেই। ঠান্ডার কারণে আমরা মুশকিল চলাফেরা করতে পারছি। আর এই ব্যবসা বাণিজ্য করছি না, খুব সীমিত আমার ব্যবসা। তথ্য বলছে মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা এবং শ্রীমঙ্গলে 7.3 ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে দেশের অন্তত 22 জেলায় তাপমাত্রা 7 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আর তাতে শীতে বেশি কাবু নিম্নবিত্তরা। জানুয়ারির প্রথম সপ্তাহের পর থেকে আবার তাপমাত্রা কোথাও কোথাও আবার একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে উত্তরবঙ্গতে বাংলাদেশের উপর বৃষ্টিপাতের আপাতত কোনো সম্ভাবনা নেই। দিনের পাশাপাশি রাতে আরও বেশি অসহায় ছিন্নমূল মানুষ। রাজধানীর গাবতলী বাস টার্মিনালের এক কোণে শীতে কাঁপছে বুদ্ধি প্রতিবন্ধী সাইফুল। শীত নিবারণের কিছু না থাকায় গায়ের পোশাকটাকেই টেনে টুনে কাঁথা কম্বল করার চেষ্টা, কিন্তু মুখ ফুটে বলতে পারে না শীতের কষ্ট। শীত লাগে অনেক শীত লাগছে সাইফুল। অসংখ্য ছিন্নমূল মানুষ এভাবে রাত কাটাচ্ছে রাজধানীর বিভিন্ন জায়গায়। বিজয়ের মাস শেষ হতে চললেও তাদের কাছে পৌঁছেনি শীতের কোনো পোশাক কিংবা কম্বল। শীত খুব শীত, ঠান্ডা আরও ঠান্ডা পড়বে নি। আর এই ঠান্ডা তো দূরে কত, আরও ঠান্ডা পড়বে নি। হ্যাঁ বাবা, শীত তো লাগতেছে, বয়স্ক মানুষ কম্বল পাইনি এবার। বেশি শীত পড়লে কি হবে? বেশি শীত পড়লে তো বেরিয়ে যাবো, বুড়া মানুষ বেরিয়ে যাবো। আবহাওয়ার পূর্বাভাস বলছে এমন শৈত্যপ্রবাহ থাকবে আরও 2 দিন। তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না, তবে 1 ও 2 জানুয়ারি তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে, বাড়তে পারে শীতের তীব্রতা। এই ছবি বলে দিচ্ছে আসলে কতটা অসহায় এসব ছিন্নমূল মানুষ। যে অসহায়ত্ব শীত আসলে বেড়ে যায় বহুগুণ। যদিও সারা দেশের তুলনায় এখন রাজধানীতে শীতের প্রকোপ কম, আর তাই শীত বাড়ার আগেই সরকার কিংবা সমাজের বিত্তবানদের সহযোগিতা চান ভুক্তভোগীরা। প্লাবন রহমান, নিউজ 24, গাবতলী, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় 2019 সালে গেজেট প্রকাশের পর 2020 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে এভিয়েশন সেফটি, এভিয়েশন ইঞ্জিনিয়ারিং সহ অ্যারোস্পেস, মহাকাশ বিষয়ক বিশেষায়িত একাডেমিক শিক্ষা দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। 4000 শিক্ষার্থীদের মধ্যে থেকে এখানে বেছে নেওয়া হয়েছে মাত্র 78 জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, দক্ষ মানব সম্পদ গড়তে শুধু একাডেমিক সার্টিফিকেট নয়, পাশাপাশি মিলবে আন্তর্জাতিক মানের স্বীকৃতি। সনদ বা সার্টিফিকেট এটাই না, পাশাপাশি একটা প্রফেশনাল সার্টিফিকেট পেতে যাচ্ছে।
যেটা হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমরা কাজ করছি বিভিন্ন আন্তর্জাতিক মানের ইন্ডাস্ট্রি এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। শীঘ্রই বিশ্ববিদ্যালয় স্থানান্তরিত হবে তাদের স্থায়ী ক্যাম্পাস লালমনিরহাটে, যেখানে প্রস্তুত হচ্ছে এভিয়েশন সিটি, যেখানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তৈরি করবে বিমান। একদিন আমরা আমাদের দেশে আমাদের নিজস্ব এয়ারক্রাফট তৈরি করতে পারবো, যেটা সরকার আশা করছেন যে আমরা এটা নিয়ে কাজ করবো। এটা একটা লম্বা প্রসেস। উপদেষ্টা কমিটির সদস্য বলছেন, সঠিকভাবে পরিচালিত হলে এটি হতে পারে এভিয়েশন ও মহাকাশ গবেষণায় দক্ষিণ এশিয়ার অন্যতম বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। আমরা যদি কাজগুলো এগিয়ে নিতে পারি তাহলে খুব কম সময়ের মধ্যেই আমাদের এই বিশ্ববিদ্যালয়টি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান হবে না, বরং আমাদের দক্ষিণ এশিয়ার একটি রিসার্চ হাবে পরিণত হবে। বিশ্বব্যাপী এভিয়েশন খাতে দক্ষ জনবলের ঘাটতি রয়েছে প্রায় 5 লাখ, যা 2030 সালে গিয়ে দাঁড়াবে 10 লাখের বেশি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে ডানা মেলার এই তো সময়। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর কারণে চলতি বছরের 16 মার্চ থেকে বন্ধ হয়ে যায় প্রত্যক্ষ শিক্ষা কার্যক্রম, যার ফলে শেষ করা যায়নি এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাস। এ কারণেই 2021 সালে এসএসসি ও সমমানের শিক্ষার্থীদের সিলেবাস কমিয়ে 2021 সালের জানুয়ারির পরিবর্তে পরীক্ষা নেওয়া হবে জুন মাসে। মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কথা জানান শিক্ষামন্ত্রী। আমরা ক্লাসরুমেই তাদেরকে পড়াবার একটা উদ্যোগ নিয়ে আমরা চেষ্টা করছি। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তোবা গ্রহণ করতে পারবো। মন্ত্রী জানান, একইভাবে জানুয়ারিতে দেয়া হবে এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস, আর পরীক্ষা নেওয়া হবে জুলাই আগস্ট মাসে। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে ইনশাআল্লাহ তাহলে 2021 সালের জুলাই আগস্ট নাগাদ আমরা এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রহণের একটা আশা প্রকাশ করছি। এছাড়াও 2021 শিক্ষাবর্ষ থেকে বিলুপ্ত হচ্ছে রোল নাম্বার প্রথা। এর মাধ্যমে সকল শিক্ষার্থীদের উপর বিশেষ নজরদারি করা যাবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। মঙ্গলবার থেকে শুরু হয়েছে স্কুল ভর্তির জন্য অনলাইন আবেদন ফর্ম জমা নেওয়া। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সরকারি বেসরকারি বিভিন্ন স্কুলে ফর্ম জমা দেওয়া নিয়ে আপত্তি জানান অভিভাবকরা। লাইনে দাঁড়িয়ে জমা নেওয়াটা এখন উচিত ছিল না। আমরা ফর্মটা অনলাইনে তুলছি, আর এই যে লটারি এটা যদি অনলাইনে নিত তাহলে আমাদের জন্য ভালো হতো। এর আগে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের বেঁধে দেয়া 11 বছর বয়সের শর্তটি স্থগিত করেছেন আদালত। অভিভাবকদের করা রিটের শুনানির এই রায়ের ফলে 10 বছরের ঊর্ধ্বে যে কেউ এখন ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে। মঙ্গলবার শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনে জানানো হয়, জানুয়ারিতেই নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত আবেদন গ্রহণ শুরু হবে। বছরের প্রথম দিনেই যাতে শিক্ষার্থীরা নতুন বই পায় সেজন্য 31 ডিসেম্বর বই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার পরবর্তী 12 দিন ধরে বিভিন্ন ক্লাসে বই পাবেন শিক্ষার্থীরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সাংবাদিক ফোরাম। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব নির্বাচন 2020 উপলক্ষে ফরিদা ইয়াসমিন, ওমর ফারুক প্যানেল পরিচিত অনুষ্ঠানের আলোচনা সভায় এই কথা বলেন সিনিয়র সাংবাদিকরা। এ সময় ক্লাবের গৌরব ফিরিয়ে আনতে অতীতের অক্লান্ত পরিশ্রমের দিনগুলোর কথা মনে করিয়ে দেন প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। আর যোগ্যতা বিবেচনা এবং প্রেস ক্লাব সদস্যদের স্বপ্ন বাস্তবায়নে এবার সভাপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে ফরিদা ইয়াসমিনকে মনোনীত করায় সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান ইংরেজি দৈনিক ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। এ সময় সিনিয়র সাংবাদিক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল অভিযোগ করে বলেন, প্রেস ক্লাব নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত প্যানেলের জয় সুনিশ্চিত জেনে তা প্রতিহত করতে নানা গুজব ছড়ানোর চেষ্টা করছে একটি মহল। আর এর জবাব দিতে 31 ডিসেম্বর প্রেস ক্লাব নির্বাচনে ভোটে ব্যালটের মাধ্যমে ফরিদা ইয়াসমিন, ওমর ফারুক পরিষদকে জয়যুক্ত করার আহ্বান জানান আলোচনার বক্তারা।
বাংলাদেশে করোনা আর দুর্নীতি যেন পাশাপাশি পথেই হেঁটেছে 2020-এ। ভাইরাস আর দুর্নীতির বিষে যেন নীলকণ্ঠ বাংলাদেশ। স্বাস্থ্য খাতে দুর্নীতিতে হাজার কোটি টাকা লুটপাটের মাফিয়া মিঠু কিংবা তারই শিষ্য অধিদপ্তরের কেরানি আফজাল রুবিনা দম্পতির হাজার কোটি টাকার সম্পদ অনুসন্ধানের রেশটা তখনও বাকি। চলেছে পিকে হালদারের 3500 কোটি টাকা পাচারের তথ্য উদ্ঘাটন। এর মধ্যেও পুরনো ঢাকার ভাঙাড়ির দোকান থেকে 120টি বাড়ি ও নগদ কোটি কোটি টাকার সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। টক অব দ্য কান্ট্রি এনু রূপন। পরের গল্পটা ভয়ঙ্কর মহামারী করোনা কেন্দ্রিক। মহামারী নিয়ে আলোচনা যা হয়েছে তার চেয়ে ঢের বেশি সমালোচনার জন্ম দিয়েছে নকল মাস্ক সাপ্লাইয়ের নামে দুর্নীতির ঘটনার সূত্র ধরে দুদকের মামলার মুখোমুখি হতে হয়েছে জেএমআই, তমাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে। ব্যক্তি হিসেবে স্থানীয় কিছু জনপ্রতিনিধির বিরুদ্ধেও অভিযোগের অন্ত নেই। সংকটে গরিবের মুখের খাবার চাল, গম, তেল চুরি করতে গিয়ে সমালোচিত হয়েছেন দেশজুড়ে, হারিয়েছেন পদের পুরো সদ্ব্যবহার করে চমক দেখিয়েছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ। 2000 কোটি টাকা পাচারের অভিযোগে এখন কারাগারে বন্দী এই ছাত্রনেতা। পদে গাড়ি চালক হলেও দুর্নীতিতে শত কোটি টাকা হাতিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মালিক ড্রাইভার। দুর্নীতি মহামারীর পথটা আরও দীর্ঘ করে বাড্ডা থেকে বেরিয়েছে সম্পদের আরেক মাফিয়া ডন গোল্ডেন মনির। বাড্ডায় 100-র বেশি প্লট, বাজার, মার্কেট, রাজপ্রাসাদ ভর্তি সোনা আর গাড়ির ব্যবসায় ফের দীর্ঘশ্বাস ছেড়েছে দেশের মানুষ। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দুই ছেলে নিয়ে অল্প বয়সী বিধবা হন ভাগীরথী। 3 জনের সংসার চালাতে তাই বাধ্য হয়েই পিরোজপুর সদর উপজেলার বাগমারা গ্রাম থেকে নৌকায় করে 10 কিলোমিটার দূরে পিরোজপুর শহরে যেতেন বাসাবাড়িতে কাজের জন্য। চারিদিকে তখন যুদ্ধ চলছে, কিন্তু পরিবারের খাবার যোগান দিতে ঘর থেকে বেরোতেই হয় তাকে। একদিন রাজাকার আলবদরদের কুনজরে পড়েন তিনি। তাকে ধরে নিয়ে যায় শহরের ক্যাম্পে। ধর্ষণ সহ পাশবিক নির্যাতন চলে ভাগীরথীর ওপর। এই ঘটনায় নিজেকে দেশের জন্য উৎসর্গ করা দৃঢ় সংকল্প নেন ভাগীরথী। আর এ লক্ষ্যেই নিয়মিত ক্যাম্পের গোপন সংবাদ জানিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সহায়তা করতে শুরু করেন তিনি। তবে মুক্তিযোদ্ধাদের গোপনে সহযোগিতা করার সংবাদ আর গোপন থাকে না। 1971 সালের 13 সেপ্টেম্বর বর্বর নির্যাতনের মধ্য দিয়ে হত্যা করা হয় ভাগীরথীকে। এখনও তার সমাধির শেষ স্মৃতিচিহ্নটুকু পড়ে আছে বাড়ির এক নির্জন কোণায়। দেশের জন্য সর্বোচ্চ আত্মদানকারী শহীদে জননীর জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তেমন কোন উদ্যোগ না নেয়ায় ক্ষোভ জানান স্বজন ও মুক্তিযোদ্ধারা। আমি তখন মেট্রিক পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, আমার চোখের সামনে আমি দেখেছি সেই হত্যাযজ্ঞ। কিছু যাবার পর ওনাকে ওনার মোটরসাইকেলে টানিয়ে মিলিটারিতে মারছে। আমার মায়ের কোনো কিছু আমরা আজ পর্যন্ত কিছু পাই নাই। সরকারের কাছে দাবি আমার মায়ের সমাধি দিয়ে চাই। তবে শহীদ ভাগীরথীর আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ ও রাষ্ট্রীয়ভাবে যথাযথ সম্মানের উদ্যোগ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শহীদ ভাগীরথীর বীর মুক্তিযুদ্ধে যে অসামান্য অবদান ছিল সেটি স্মরণ এবং বরণীয় রাখার জন্য আমরা আরো অনেক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে যতগুলো নির্মম ঘটনা ঘটেছে তার একটি পিরোজপুরের ভাগীরথী সাহার আত্মত্যাগের ঘটনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
বছরের ধান চাল উৎপাদনের বৃহৎ জেলা নওগাঁ। বর্তমানে জেলার বিভিন্ন হাট ও বাজারে প্রকারভেদে প্রতিমন স্বর্ণা 5 জাতের ধান বিক্রি হচ্ছে 1050 থেকে 1100 টাকা, গুটি স্বর্ণা 1020 থেকে 1050 টাকা, কাটারি 1150 থেকে 1200 টাকা এবং জিরাশাইল 1300 থেকে 1320 টাকা। অনেক কৃষক ঋণের দায়ে ধান ঘরে ওঠানোর আগে মাঠে বিক্রি করে দিয়েছেন, তাই বর্তমান বাজারে ধানের আমদানি কম। যারা দরিদ্র কৃষক আছে তাদের তো মোটামুটি ধান বিক্রি করে শেষ। যারা প্রকৃত কৃষক আগে ধান তারা বেচা কিনা শেষ করে দিচ্ছে। ব্যবসায়ীরা বলছেন বাজারে ধান আমদানি কম থাকায় চাহিদা বেড়েছে, তাই বাজারে ধান সংকট। বর্তমান বাজারে ধানের আমদানি মোটামুটি কম, যার কারণে ধানের চাহিদা বেশি হওয়ার কারণে ধানের বাজারটা বর্তমানে আমাদের হাতে যে ধানগুলো আমদানি আগে যে হচ্ছিল সেই অনুপাতে ধান আর আমদানি হয় না, বাজারে তো ধান নাই। আর চালকল মালিকরা বলছেন পরপর কয়েক দফা বন্যায় আমনের ক্ষতি হয়েছে ব্যাপক। যেখানে 16 থেকে 18 মন হওয়ার কথা, সেখানে বিঘাপতি 8 থেকে 9 মন ফলন হয়েছে, তাই বাজারে ধান আমদানি কম। তো গত বছর প্রচুর বৃষ্টি আর কয়েক দফা বন্যা, এই কারণে উৎপাদনের যে হার অর্ধেক আসছে। কারণ গত বছর যেটা উৎপাদন হয়েছে 16 মন, এবং 8 থেকে 9 মন উৎপাদন হয়েছে। চলতি মৌসুমে নওগাঁ জেলায় আমন ধান উৎপাদন হয়েছে 1,91,027 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাচ্ছি আর বরাবরের মতো খুচরা আর পাইকারি চাল ব্যবসায়ীরা দোষ চাপালেন মিলারদের উপর। সমাজ সেবা বিষয়ক মন্ত্রী জেহরা জুমরুদ সেলচুক এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে ডেইলি সাবাহ। জেহরা জানেন তুর্কি শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি 2,324 লিরা বা $310 থেকে বাড়িয়ে 2,826 লিরা বা $377 নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। আর 3,013.7 তুর্কি বা $403 মজুরি নির্ধারণ হয়েছে 3 সন্তান সহ বিবাহিত শ্রমিকদের। গেল নভেম্বরে তুরস্কের বার্ষিক মূল্যস্ফীতির পরিমাণ ছিল 14%, আর গেল 12 মাসের গড় মূল্যস্ফীতি হচ্ছে 12.4%।